আপনার মতো চোর। আপনি নোবেল পাইছেন কেন ভাই? আপনি নোবেল পাইছেন হইল মাইক্রো ক্রেডিটের জন্য ভাই। মাইক্রো ক্রেডিট কি জিনিস? কমার্শিয়াল ব্যাংক যে স্তরে পৌঁছাইতে পারতো না, মানুষকে শোষণ করতে পারতো না, সুদের ব্যবসা করতে পারতো না, ওই স্তরে এই মাইক্রো ক্রেডিট পৌঁছে গেছিল। যার হচ্ছে একটা টিনের ঘর আছে, একদম সহায় সম্পদ, জাস্ট কয়েকটা হাঁড়ি পাতিল, একটা টিনের ঘর আছে। আপনার এই মাইক্রো ক্রেডিট তার ওই জিনিসটাও কেড়ে নিছেন আপনারা। আপনি বলেন যে সামান্য কয়েক % সুদ, কিন্তু পরের সপ্তাহ থেকে যখন লোন নেওয়ার পরের সপ্তাহ থেকে যখন হচ্ছে কি কিস্তি আদায় করা শুরু হয়, এই সুদের পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতির কারখানা বানাইছে আমরা আমাদের। বাহ, আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের রাষ্ট্রের প্রধান, উনি তার ফেলো পিপল, তার দেশের জনগণকে বলছেন জালিয়াত। একেবারে ওপেন মিডিয়ার সামনে বলছেন জালিয়াত, যাতে করে পৃথিবীর সব মানুষ জানে যে আমরা জালিয়াত। মানে আমাদের রাষ্ট্রপ্রধানই বলে দিচ্ছে যে তোমরা জালিয়াত। কি চমৎকার, অসাধারণ। মানে আমাদের কি ভাগ্য যে আমরা এমন একজন উপদেষ্টা পেয়েছি যে হচ্ছে বিশ্বের কাছে আমাদের পরিচয় করাই দেয় যে তোমরা জালিয়াত। আচ্ছা দেখি তো আমরা এই জালিয়াতিটা আমরা শিখছি করতে, আমাদের ভিতরে কবে থেকে আসছে? এই অঞ্চলের মানুষ খুবই সাদাসিধা, সহজ সরল ছিল, নিজেরা কৃষিভিত্তিক অর্থনীতি ছিল, নিজেরা উৎপাদন করে নিজেরা খেত, গান গেয়ে জীবন যেত এরকম। যখনই কোনো জুলুমবাজ, যখনই কোনো জালিম শাসক আসতো, তখন দেখা যাচ্ছে যে এই অঞ্চলের মানুষ কিভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় এটা পর্যন্ত জানতো না। তারা নীরবে অত্যাচার সহ্য করত। তাই পৃথিবীর সবচেয়ে রিচ যে অঞ্চলটা হওয়ার কথা ছিল, ওই অঞ্চলটা জাস্ট সুলতানি আমলের আগে পর্যন্ত প্রায় সময় হচ্ছে দুর্ভিক্ষ লেগে থাকতো, তাদের মানুষজন অত্যাচারিত হইতো, মানে যারা লোয়ার কাস্ট বা সাধারণ জনগণ। কিন্তু শাসকরা ছিল অত্যাচারী, কারণ মানুষগুলো এতই সহজ সরল ছিল, তারা শাসককে যে অ্যাকাউন্ট করবে ওই রকম বুদ্ধি তাদের ছিল না, ওই রকম কোনো পলিটিক্যাল সেন্স তাদের ছিল না। তার এই কারণে দেখা যাচ্ছে কি কখনো মৌর্য, কখনো পাল, কখনো সেন, কখনো বা আমাদের এখানে চট্টগ্রামের দিকে হচ্ছে কি আরাকান, মগ, কখনো ফিরিঙ্গিরা এসে তাদের উপর অত্যাচার করে গেছে। হ্যাঁ, কিন্তু দেখেন ওই সময়ে একেবারে বলা যায় যে কি ওই রূপকথার ডালিম কুমারের মতো কতগুলো শাসক, কতগুলো বিজেতা আমাদের এই সাবকন্টিনেন্টে আসে। মোহাম্মদ বিন কাসিম, ইখতিয়ারউদ্দিন, মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যারা আসলো, ইসলাম নিয়ে আসলো। শাহজালালরা আসলেন, আসার পরে তারা এই অঞ্চলের মানুষজন হচ্ছে কি ইসলামের দিকে ঝুঁকে পড়লো, এবং সুলতানি আমল, পরবর্তীতে মোঘল আমল, এই অঞ্চল ছিল প্রচণ্ড শান্তির জায়গা এবং হচ্ছে খুবই রিচ। ইভেন ওই সময়ের আরও বড় দুই যে ডাইনেস্টি ছিল, অটোমান সাম্রাজ্য কিংবা হচ্ছে কি সাফাভিদ, তাদের চেয়ে প্রায় 5 গুণ বেশি ইকোনমি ছিল এই আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের। এবং ওই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের এই রিচ এই অঞ্চলের ভিতরে সবচেয়ে সমৃদ্ধ ছিল কোথায়? বেঙ্গল সালতানাত। এবং দেখা যাচ্ছে কি সম্রাট আওরঙ্গজেবের আমলে চায়নাকে বিট করে ওয়ার্ল্ডের 3rd ইকোনমি হয়ে যায় আমাদের এই অঞ্চল। তাহলে এই বিষয়টা কিভাবে সংগঠিত হয়েছিল বা কেমনে হয়েছিল? তখন কি জালিয়াত ছিল না? তখন কেন হচ্ছে কি আমাদের এই অঞ্চলের মানুষগুলোকে চোর ডাকাত বলা হতো না, ছেঁচড়া বলা হতো না? কেন হতো না? কারণ তখন শাসিত হতো এমন এক আদর্শ দিয়ে, যে আদর্শই এই মানুষগুলোকে, এই সহজ সরল মানুষগুলোকে তাদের ফিতরাতের উপরে তারা যেমন জীবন চায়, যে শান্তির জীবন চায়, সেটা দিতে পেরেছিল। এরপর কি হলো? এরপর হচ্ছে কি ইংরেজরা আসলো, আর আমাদের ভিতরে আস্তে আস্তে ঢোকা শুরু হলো ওই সমস্ত কূটবুদ্ধি, ওই সমস্ত চুরি ছেঁচড়ামো, ওই সমস্ত জালিয়াতি। আর ইংরেজরা তাদের কিছু সন্তানকে রেখে গেছে এখানে, যারা ব্রিটেনে গিয়ে বারেট ল করে আসতো। তখন তো আর নোবেল প্রাইজ অত বেশি অ্যাভেলেবেল ছিল না, তখন তো নোবেল ছিলই তো না। তো তখন হচ্ছে কি বারেট ল করে যারা আসতো,
তারাই হচ্ছে কি এই বর্তমান নোবেল লরিয়েটদের মতো, তারা হচ্ছে কি এই অঞ্চলকে ওই ব্রিটিশদের মতো করে তাদের আইন দিয়ে শাসন করার জন্য শাসক হয়ে তারা ওখান থেকে রেডি হয়ে আসতো একেবারে। গান্ধী থেকে জিন্না, ডক্টর কামাল থেকে আরও যারা আছে আর কি শাসক, প্রত্যেকটা শাসক তারা সবগুলো ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত, এবং তারা আমাদের এখানে হচ্ছে কি ওই তাদেরই যে জীবন ব্যবস্থা, যে পুঁজিবাদী গণতন্ত্র, তা দিয়ে আমাদেরকে শোষণ করেছে এবং আমাদের জনগণকে জালিয়াতি শিখতে বাধ্য করেছে অনেকটা। আবার এই বারেট ল যুগের শেষে এইবার আসলে নোবেলের যুগ। দেশে দেশে হচ্ছে কি মানে ব্রিটিশদের পরে তো আমেরিকান ডাইনেস্টি আসলো, এখন আমেরিকান উপনিবেশবাদ যাকে বলা হয় আর কি, নব্য উপনিবেশবাদ। তো এখন হচ্ছে তারা ওই নোবেল দেয় তাদের দালালদেরকে, আর নোবেল যারা হচ্ছে নোবেল পায় তারা মূলত প্রত্যেকটা দেশে, যেমন শিরিন এবাদি ইরানে, যেমন ধরেন মাচাদো হচ্ছে ভেনেজুয়েলায়, অং সান সুচি হচ্ছে মায়ানমারে, আর বাংলাদেশে কে তা তো মানে আপনারা জানেন, যিনি আমাদেরকে জালিয়াত বলছেন আর কি। তো এই সমস্ত লোকদেরকে পাঠানো হয় তাদের প্রতিনিধি হিসাবে, পুঁজিবাদীদের প্রতিনিধি হিসাবে, যারা হচ্ছে কি আমাদেরকে এখানে এসে মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলবে, অনেক বড় বড় কথা বলবে, মোটিভেশনাল স্পিকার, তো ওয়ার্ল্ড রিনাউন্ড মোটিভেশনাল স্পিকার, কিন্তু সে ওই কাজটাই করে যাবে যেই কাজের জন্য তাকে পাঠানো হয়েছে, বন্দর দিয়ে দেওয়া, আমাদেরকে তাদের গোলামে স্বীকার করতে বাধ্য করা, এভাবে হচ্ছে কি এই কাজগুলো সে করে যাচ্ছে। আর উল্টো আমাদের কি বলা হচ্ছে আমরা জালিয়াত। আরে ভাই, আমি কেন জালিয়াত হব না যখন হচ্ছে কি আমি আমার বার্থ সার্টিফিকেটের জন্য, আমি আমার বার্থ সার্টিফিকেট সংশোধনের জন্য আমি লাইন ধরতে ধরতে আমার মৃত্যু কাছে চলে আসছে, আমি সংশোধন করতে পারছি না। আমার ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করতে গেলে আমাকে বছরের পর বছর ঝুলে থাকতে হয়। আমার যেই ব্রিটিশ সিস্টেম, তোমরা আমলাতান্ত্রিক সিস্টেম তোমরা চালু করে দিয়েছো আমাদের এখানে, ওই সিস্টেম হচ্ছে আমাদের কীভাবে ঝুলিয়ে রাখে, এবং ওই সিস্টেম হচ্ছে ঘুষ এই দুর্নীতি চালু না রাখলে ওই সিস্টেম রানই করে না। আপনি আজকে কঠোর হস্ত বন্ধ করেন, দেখেন একটা সরকারি কর্মচারী কাজ করবে না। আপনি যে আমেরিকানদেরকে, যে ইউরোপিয়ানদেরকে আপনারা হচ্ছে আজকে ভালো মানুষ বলছেন, তারা ঐতিহাসিকভাবে বাটপার, তারা জাতিগতভাবে এবং আদর্শিকভাবে জালিয়াত। আমেরিকার জালিয়াতি প্রত্যেকটা রাষ্ট্রকে আজকে ন্যাটো ভাঙছে কেন? কারণ আমেরিকানরা জালিয়াতি করতেছে, বাটপারি করতেছে বলে ন্যাটো তাদের সাথে প্রতারণা করতেছে প্রত্যেকটা জাতির সাথে তারা। আর আমাদেরকে বলা হচ্ছে জালিয়াত। আমরা আমাদের বেসিকটা পাচ্ছি না রে ভাই, আমাদের বেসিক নিডটা নাই। আমাদের মেডিকেল দিকে তাকান আপনারা, আমাদের হাজার হাজার ডাক্তার, কিন্তু তাদের এমপ্লয়মেন্ট জিরো বলতে গেলে। অল্প কয়জনকে আপনারা সরকারিভাবে নিয়োগ দেন, আর বাকিরা প্রাইভেট প্র্যাকটিস তত ভালোভাবে করতে পারে না, অল্প টাকায় তারা হচ্ছে রুগী দেখে। আর মেডিকেল কলেজগুলোতে প্রতিদিন মানে যেই ধারণ ক্ষমতা তার অন্তত 20-30 গুণ গিয়ে ওখানে বসে থাকে, আর এদেরকে সামলাইতে গিয়া আমাদের ডাক্তাররা কঠোর পরিশ্রম করে। ওই অবস্থায় কিন্তু সার্ভিসটা কিন্তু চলছে। ইভেন আমেরিকা থেকে আমার অনেক বন্ধু হচ্ছে চলে আসছে এখান থেকে চিকিৎসা নেওয়ার জন্য, কারণ ওখানে দিনের পর দিন লাইন ধরে রাখতে হয় ডাক্তারের আপনার অ্যাপয়েন্টমেন্ট পেতে। আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলবো, এই দেশের মানুষের সারল্য, এই দেশের মানুষের পরোপকারিতা এবং এই দেশের মানুষের যে আদার গুণগুলো আছে, এটা অন্য কোনো জাতির ভিতরে নাই। আমি আমার একাধিক সন্তান আমার মারা গেছে, আমি যতবার হচ্ছে ডাক্তারের কাছে গেছি, আমি যতবার হচ্ছে কি বিভিন্ন ভাই বন্ধু বা আমাদের এই বাংলাদেশের মানুষদের কাছে আমি হেল্প চাইছি, দেখা যাচ্ছে কি কেউ, আমি অবাক হয়ে যাই। আজকে আমি ওপেন সবার সামনে স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমি একজন ভাইয়ের কথা বলবো, উনি নাম বললে হয়তো উনি খুব বিব্রত হবেন, আমি বলতেছি না। উনি একটা বাংলাদেশের একজন বিখ্যাত একজন ডাক্তার, যিনি আমাকে নিয়ে গিয়ে ওনার বাসা ছেড়ে দিয়েছে 1 মাসের জন্য, যে আপনারা ঢাকায় এখানে থাকেন, আপনার ঢাকায় যেহেতু আপনার কোনো আত্মীয় নাই, আমার মেয়েকে নিয়ে। এই যে পরোপকারিতা, এবং এই দেশের মানুষ হচ্ছে কি ডাক্তারদের বেতন কত আপনাদের এখানে দেখেন, তেমন না, তাকে তেমন বেতন দেওয়া হয় না। এই বেতন দিয়ে আসলে এই স্ট্যান্ডার্ডে চলা যায় না। কিন্তু তবুও হ্যাঁ, কিছুটা একটা জালিয়াত আছে, কারণ সিস্টেমের কারণে জালিয়াতি করে অনেকেই। আবার এইভাবে প্রত্যেকটা পেশাজীবী, কিন্তু আপনি আমলাতান্ত্রিক যে জটিলতার কথা বলবো, এটা হচ্ছে কি ওই ব্রিটিশ সিস্টেম, ওই ব্রিটিশটা এদেরকে জালিয়াত বানাইছে। কিন্তু আপনি এক একজনকে পার্সোনালি দেখেন, পার্সোনালি তারা একজন গুড ফাদার, গুড নেইবার, হ্যাঁ, তারা প্রত্যেকে ভালো মানুষ, কিন্তু তারা হচ্ছে কি সিস্টেমের কারণে। আমার এরকম অনেক বড় ভাই আছে প্রশাসনে অনেক উচ্চ পদে, ওনাদের সাথে কথা বলতে গেলে একটা কথাই বলেন, খুব আফসোস করেন, কষ্ট করেন, অনেক কাছে ঘুষ খান না, নীরবে চোখের পানি ফেলেন, এভাবে বলেন যে কি ভাই রে ভাই, আমি যদি না খাই তাহলে আমার উপর থেকে এভাবে চাপ দেওয়া হবে, আমাকে হচ্ছে কি দেখা যাচ্ছে দুর্নীতি দেয়, আমাকে এখান থেকে বহিষ্কার করা হবে এখান থেকে।
বাধ্য করতেছেন আপনারা। আপনারা যারা হচ্ছে ওখান থেকে নোবেল পেয়ে আসছেন, আপনারা যারা ওখান থেকে সিস্টেমগুলো নিয়ে আসছেন, তারা এই দেশের মানুষকে দুর্নীতিবাজ জালিম হইতে বাধ্য করতেছেন। আজকে যখন রোহিঙ্গারা যখন এখানে আসছে, এই দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের সামান্য সম্বল নিয়ে ছুটে গেছে তাদেরকে দান করার জন্য। এখনো রমজানে বা যে কোনো ডিজাস্টার, এই জায়গাতে বন্যা হইল, এই দেশের মানুষগুলা তাদের ভাইদের বাঁচানোর জন্য কেউ নৌকা নিয়ে, কেউ খাবার নিয়ে, কেউ টাকা নিয়ে ছুটে যাচ্ছে। কোথায় পাবেন আপনি এটা? আপনি বলতে পারেন যে হ্যাঁ, ইউরোপিয়ানরা, আমেরিকানরাও তো, তাদের তো অনেক বড় বড় চ্যারিটি প্রতিষ্ঠান আছে। আরে ভাই, ওরা তো ওই সমস্ত পুঁজিপতিরা যাদের হাতে হচ্ছে পৃথিবীর প্রায় 90% প্রপার্টি, সম্পদ, ওয়েলথ, তারাই হচ্ছে কি তাদের কিছু অল্প কিছু টাকা হচ্ছে তারা হচ্ছে দান করে। ওই অল্প কিছু অনেক বেশি হয়ে যায় পরিমাণে, কারণ তাদের তো টাকা অনেক বেশি, দুই একজন। কিন্তু জাতিগতভাবে এইরকম উদার, জাতিগতভাবে এরকম মহান জাতি আপনি আর একটাও পাবেন না পৃথিবীতে। আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনশাআল্লাহ এই জাতিকে নিয়ে হয়তো কোনো বড় প্ল্যান আছে। আমি জানি না, আমি আশাবাদী। নয়তো চারিদিকে হিন্দু পরিবেষ্টিত, একদিকে মগ পরিবেষ্টিত, একদিকে সমুদ্র, এই সুন্দর এই বেঙ্গল ডেল্টা যেই বদ্বীপটা, এই বদ্বীপের মধ্যে এত মুসলিম কোত্থেকে আসলো? হ্যাঁ, জন্মহারও বেশি, এদিকে এত মুসলিম কোত্থেকে আসলো? তারা ইসলামকে এত দ্রুত কেন গ্রহণ করলো? এবং এই দেশ অনেক বেশি সম্ভাবনার দেশ। এই দেশের মানুষ অনেক মহান একটা জাতি, এই জাতি অনেক মহান জাতি। এই জাতি শুধুমাত্র একজন ভালো শাসক দরকার, এবং যে শাসক একটা ভালো সিস্টেম দিয়ে শাসন করবে, এবং দ্যাট ইজ ইসলাম, ইসলামিক খিলাফত। তারপর হচ্ছে কি এই জাতি আবারও তার পূর্ণ গৌরবে ফিরে যাবে, যখন হচ্ছে কি এই জাতি ছিল ওয়ার্ল্ডের বেস্ট ইকোনমি, ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট মানুষগুলো এখান থেকে প্রডিউস হইতো। এবং ইনশাল্লাহ সেটাই হবে যখন আপনার মতো চোর, আপনি নোবেল পাইছেন কেন ভাই? আপনি নোবেল পাইছেন হইল মাইক্রো ক্রেডিটের জন্য ভাই। মাইক্রো ক্রেডিট কি জিনিস? কমার্শিয়াল ব্যাংক যে স্তরে পৌঁছাইতে পারতো না, মানুষকে শোষণ করতে পারতো না, সুদের ব্যবসা করতে পারতো না, ওই স্তরে এই মাইক্রো ক্রেডিট পৌঁছে গেছিল। যার হচ্ছে একটা টিনের ঘর আছে, একদম সহায় সম্পদ, জাস্ট কয়েকটা হাঁড়ি পাতিল, একটা টিনের ঘর আছে। আপনার এই মাইক্রো ক্রেডিট তার ওই জিনিসটাও কেড়ে নিছেন আপনারা। আপনি বলেন যে সামান্য কয়েক পার্সেন্ট সুদ, কিন্তু পরের সপ্তাহ থেকে যখন লোন নেওয়ার পরের সপ্তাহ থেকে যখন হচ্ছে কি কিস্তি আদায় করা শুরু হয়, এই সুদের পরিমাণ হয় প্রায় 50%, 30-50%। এই ভয়ঙ্কর সুদের জালে আপনি আটকায়া এই বাংলাদেশের মানুষকে এবং পৃথিবীর দরিদ্রতম যে মানুষগুলো আছে, ওই মানুষগুলোকে আপনি নিঃস্ব করে দিয়ে আপনি আপনার প্রভুদের কাছ থেকে এই নোবেল বাগাইছেন। আপনার চেয়ে বড় জালিয়াত এই বাংলাদেশে কে আছে? আপনার চেয়ে বড় জালিয়াত বাংলাদেশে আর কেউ নাই। আপনি আমাদেরকে বলেন জালিয়াত, আপনি বাঙালিকে বলেন জালিয়াত, কিন্তু আমরা জানি আমরা জাতিগতভাবে জালিয়াত না, আমরা জাতিগতভাবে মাতালো না। আমাদের পাশের দেশ মাতাল হইতে পারে, ইউরোপিয়ানরাও মাতাল হইতে মদকে পথে পড়ে থাকতে পারে। এই যে দেশের মানুষ মোটা কাপড় মোটা ভাত ফাইলে খুশি হয়ে যায়। এই দেশের মানুষ তার পাশের পরিবারের জন্য তার সর্বস্ব ত্যাগ করে দিতে দ্বিধা করে না। আমরা হতে পারে আমাদের কাছে সিস্টেমের কারণে আমরা আসলে দুর্বল হয়ে গেছি, আমাদের দারিদ্রতার কারণে আমরা হচ্ছে অনেক অপরাধে জড়িয়ে গেছি আমরা। কিন্তু যখন আমাদের কাছে সম্পদ থাকে, পেটে ভাত থাকে, আমরা জালিয়াতি করি না, আমরা মানুষকে উপকারী করি। এবং আমরা সেই ইমোশনাল জাতি, আমরা সেই মহান জাতি যার অন্তর এত বড়, যারা হচ্ছে কি এই আরব থেকে ভেসে আসা যে ইসলাম আসছিল, মহান ইসলামের বাণী আমাদের কানে প্রথম ঢুকছিল। আপনি তো চট্টগ্রামের মানুষ, আপনি চট্টগ্রামের মানুষ। চট্টগ্রাম দিয়ে প্রথম হচ্ছে আরব বণিকরা এখানে ঢুকছিল ইসলাম নিয়ে এই উপমহাদেশে। আর আপনি তো এখনো মেহমানকে গর্বা বলেন। কোথা থেকে আসছে এই শব্দ? গুরাবা থেকে আসছে, স্ট্রেঞ্জার, মেহমান, আগন্তুক। ইনশাল্লাহ এই জাতি দেখিয়ে দেবে একদিন, এই জাতি একদিন দেখিয়ে দেবে যে এই জাতি হয়তো এই বিশ্ব মুসলিমকে উদ্ধার করার জন্য এখান থেকে শুরু হবে বিজয় সূচনা, যেটা আপনারা দেখবেন হয়তো। আল্লাহ আপনাকে হায়াত দান করুক। আপনি যা আজকে আমাদেরকে জালিয়াত বললেন, আল্লাহ আপনাকে হায়াত দান করুক। আপনি যেন দেখেন এই জিনিসটা, আমরা জালিয়াত না, এই সিস্টেম আমাদেরকে জালিয়াত বানিয়েছে। আমরা একটা মহান জাতি, এই বাঙালি জাতি মহান জাতি, এটা মনে রাখবেন।